আমরা আজকে হচ্ছে মানে গত দিনের কন্টিনিউশন। আমরা গতদিন পড়েছিলাম হচ্ছে প্রিন্সিপালস অফ বোন টিউমার ম্যানেজমেন্ট। তো আজকে আমরা বিনাইন বোন লিশনস যেগুলো আছে, বোন টিউমার এন্ড সাম সিস্ট লাইক কন্ডিশন, এগুলো নিয়ে কথা বলবো। অনেকগুলা বিনাইন বোন লিশন এবং টিউমার আমরা পাই। তো তার মধ্যে কমন যে জিনিসগুলা সেগুলো আমাদের একটু জানতে হবে। তো কমনের মধ্যে হচ্ছে অস্টিওকন্ড্রোমা অথবা একজোস্টোসিস, সিম্পল বোন সিস্ট, অ্যানোরিজোমাল বোন সিস্ট, জায়ান্ট সেল টিউমার, ফাইব্রাস ডিসপ্লাসিয়া। এই পাঁচটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা একটা ছবি যেটাতে দেখানো হয়েছে যে কতগুলা টিউমারের কমন সাইটস অফ অরিজিন, অর্থাৎ আহ, এই জায়গায় একটা লিশন মেটাফেশিয়াল রিজনে থাকলে, এরকম একটা লিশন থাকলে আমরা সেটাকে ফাইব্রাস ডিসপ্লাসিয়ার পক্ষে কথা বলি। এখানে থাকলে অ্যানকন্ড্রোমার কথা বলি। নন-ওসিফাইং ফাইব্রোমাস জায়গা এটা, জায়ান্ট সেল টিউমারের জায়গা হচ্ছে এটা, কন্ড্রোব্লাস্টোমার জায়গা হচ্ছে এটা। হ্যাঁ, এখন চলো আমরা পড়ি অস্টিওকন্ড্রোমা। এটাকে আমরা কমনলি একজোস্টোসিস বলি। ইটস এ ডেভেলপমেন্টাল লিশন। এটা একটা ডেভেলপমেন্টাল লিশন যেটা হচ্ছে তোমার ওভারগ্রোথ অফ কার্টিলেজ এট দ্য এজ অফ দ্য ফাইশিয়াল প্লেট। ফাইশিয়াল প্লেটের এজে একটা ডেভেলপমেন্টাল তোমার প্রবলেম তৈরি হয় এবং সেইখান থেকে এন্ডোকন্ড্রাল ওসিফিকেশনের মাধ্যমে একটা বনি প্রোটিউবারেন্স তৈরি হয়। এটাই অস্টিওকন্ড্রোমা। আমরা বোন টিউমার যে কয়টা পাই, বিনাইন এবং ম্যালিগন্যান্সি মিলায়ে, তো এইটা অনেকটা কমন। হ্যাঁ, অস্টিওকন্ড্রোমা। এটা কিভাবে আসে? আমাদের গ্রোয়িং যে বোন আছে, এই বোনের যে গ্রোথ প্লেট, কার্টিলেজ, তো এটাকে আমরা ফাইশিয়াল প্লেটও বলি অনেক সময়। এর ডেভেলপমেন্টাল কিছু প্রবলেম থাকে, সেখান থেকে এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হয়ে একটা বনি প্রোটিউবারেন্স তৈরি হয়। এবং এর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে these bony protuberance will be covered by a cap of cartilage. একটা cartilage cap দিয়ে সেই bony protuberance টা covered থাকে। বনি যে আউটগ্রোথটা আমরা পাইলাম, এর একটা স্টক মানে বোটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এর কিন্তু ইম্পর্টেন্স আছে এই স্টক থাকা না থাকা। যখন স্টকটা থাকে এটাকে আমরা পেডাঙ্কুলেটেড বলি, আর যখন স্টকটা থাকে না এটাকে আমরা সেসাইল বলি। এই পেডাঙ্কুলেটেড সেসাইল এটা হচ্ছে শুধুমাত্র মরফোলজিক্যাল জিনিস না, এটা থেকে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিশন অর্থাৎ বিনাইন মেলিগনেন্সি এটা সম্বন্ধে একটু ধারণা পাওয়া যায়। যখন আমাদের ম্যাচুরিটি আসে, স্কেলিটাল ম্যাচুরিটি হয়, স্কেলিটাল ম্যাচুরিটির সময় সাধারণত এই অস্টিওকন্ড্রোমার গ্রোথটা বন্ধ হয়ে যায়। যদি কোনো কারণে অস্টিওকন্ড্রোমার গ্রোথ পারসিস্ট করে আফটার দ্য স্কেলিটাল ম্যাচুরিটি, এটা ইন্ডিকেট করে দ্যাট ইজ এ চান্স টু বি এ মেলিগন্যান্ট ওয়ান। এটা একটা মেলিগন্যান্ট কিছু হতে পারে যদি তোমার ম্যাচুরিটির পরেও ডেভেলপ করতে থাকে। ইটস দ্য মোস্ট কমন বিনাইন বোন টিউমার, ইউজুয়ালি ফাউন্ড ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট, মানে গ্রোয়িং যে এইজটা সেটাতে হয়, ছেলেদের বেশি হয়। এখন কোথায় হয়? যেই সমস্ত জায়গায় দেখা গেছে যে টেন্ডিনাস অ্যাটাচমেন্ট হয়, মেটাফাইসিসের আশেপাশে যেখানে টেন্ডিনাস অ্যাটাচমেন্ট হয়, তো ওই জায়গাগুলাতেই এই অস্টিওকন্ড্রোমাটা বেশি হয়। যেরকম ধরো নিয়ের আশেপাশে, মানে প্রক্সিমাল টিবিয়া, ডিস্টাল ফিমার, অ্যাঙ্কেলের মধ্যে তোমার ডিস্টাল টিবিয়াতে হতে পারে, কখনো কখনো অ্যারাউন্ড হিপ এন্ড অ্যারাউন্ড শোল্ডার অর্থাৎ প্রক্সিমাল হিউমেরাস, প্রক্সিমাল ফিমার, এই জায়গাতেও হয়। কি নিয়ে প্রেজেন্ট করে একটা অস্টিওকন্ড্রোমার পেশেন্ট তোমার কাছে কিভাবে আসতে পারে? ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে। মোস্ট অফ দ্য কেসেস অফ অস্টিওকন্ড্রোমা ইউজুয়ালি প্রেজেন্ট টু আস অ্যাসিম্পটোমেটিক্যালি। হ্যাঁ, পেশেন্ট হঠাৎ করে পেইন অথবা সোয়েলিং এর কমপ্লেন নিয়ে কখনো কখনো আসে। কখন? যদি তোমার বার্সাইটিস হয়, সফট টিস্যু ইমপিঞ্জমেন্ট হয়, যদি মেলিগন্যান্ট চেঞ্জ শুরু হয়ে যায়, যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে, তো এই সমস্ত ক্ষেত্রে পেশেন্ট পেইনের কমপ্লেন করবে আর সোয়েলিং মাঝে মধ্যে কমপ্লেন করে। আর কখনো কখনো এই যে তোমার বনি গ্রোথটা এটা অ্যাডজাসেন্ট নার্ভকে স্ট্রেচ করে, তো সেই ক্ষেত্রে প্যারেস্থেসিয়ার কমপ্লেন পেশেন্ট করতে পারে। তো তুমি এক্সামিন করে কি পাবা? একটা ফার্ম সোয়েলিং পাবা, নট অলওয়েজ টেন্ডার, কখনো কখনো টেন্ডার হইতে পারে। যদি বার্সাইটিস হয়, বার্সাটা ইনফ্লামড হয় এবং জাস্ট মানে ওই বনি গ্রোথটার উপরে একটা বার্সা হইলো, বার্সাটা ইনফ্লামড হইলো, সেই ক্ষেত্রে সেটা টেন্ডার হতে পারে। আর
বার্সাইটিস হলে সেক্ষেত্রে আমরা লোকাল রাইজ অফ টেম্পারেচারও পেতে পারি। আর যে সোয়েলিংটা ওই সোয়েলিংটা ইউজুয়ালি ফিক্সড টু দ্য আন্ডারলাইং বোনস আমরা পাবো। দেখো এটা হচ্ছে একটা অ্যাডোলেসেন্ট গার্ল, সেটা একটা লাম্প নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করলো। এরকম একটা লাম্প নিয়ে যদি প্রেজেন্ট করে, তো আমাদের মাথায় যেহেতু ইয়াং গ্রোয়িং এজের একটা পেশেন্ট, তো আমাদের মাথায় এটা আসতে পারে যে এটা হইতে পারে একটা তোমার অ্যাক্সোস্টোসিস আর অস্টিওকন্ড্রোমা। তো এই পেশেন্টটার যখন এক্স-রে করা হইলো, তো এক্স-রেটাতে দেখা গেল যে দেখো একটা বনি গ্রোথ, এবং এইখানে দেখো একটু সাদা, সাদা যে অংশ এটা হচ্ছে ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন। অর্থাৎ এখানে একটা কার্টিলেজ ক্যাপ থাকে, এই ক্যাপের মাঝখানে কখনো, কখনো ক্যালসিফিকেশন হয়। আর হিস্টোলজিক্যালি এটা দেখা যায় যে ইট ইজ ইউজুয়ালি সারাউন্ডেড বাই এ ক্যাপ অফ কার্টিলেজ, একটা কার্টিলেজ থাকে। এটা হায়ালিন কার্টিলেজ ক্যাপ। এখন এই যে ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন এটা সব সময় থাকে না, কখনো, কখনো থাকে। যদি কখনো থাকে ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন, এটার কিছুটা সিগনিফিকেন্স আছে, এটা আমরা একটু পরে বলবো। একটা পেশেন্ট তোমার কাছে আসলো একটা বনি গ্রোথ নিয়ে, তুমি পেশেন্টের হিস্ট্রি শুনলা, পেশেন্টস এর কমপ্লেইন্টস গুলা শুনলা, তারপরে হচ্ছে এক্সামিনেশন করলা, তারপরে এক্সরেতে মানে ইনভেস্টিগেশনে যাবা। তো আমরা বনি গ্রোথে প্রথমেই আমাদের মাথায় একটা এক্সরের কথা আসে, আমরা একটা এক্সরে করি। একটা অস্টিওকন্ড্রোমার রেডিওলজিক্যাল ফাইন্ডিংস প্যাথগনোমোনিক। এখানে হয় কি যে একটা আউটগ্রোথ অফ বোন পাওয়া যায়। এই যে এই যে একটা আউটগ্রোথ অফ বোন এট দ্য মেটাফেসিয়াল এন্ড। তো এইটা হতে পারে সেসাইল, হতে পারে পেডাঙ্কুলেটেড। এটা হলো পেডাঙ্কুলেটেড, যে একটা স্টক আছে। অনেক ক্ষেত্রে স্টক থাকে না, এইরকম একটা যদি গ্রোথ নিয়ে আসে সেটাও হইতে পারে। তো বেশিরভাগই এই পেডাঙ্কুলেটেড থাকে। এখন এক্স-রেতে দেখলা তুমি হাত দিয়ে ফিল করলা অনেক বড় সাইজের একটা বোন টিউমার, বোন গ্রোথ, কিন্তু এক্স-রেতে এটা ওই তোমার ফিলে যতটুকু মনে হয়েছিল তার চেয়ে ছোট মনে হয়। কারণ কি? কারণটা হচ্ছে এটা যদি তোমার অস্টিওকন্ড্রোমা হয়ে থাকে, তাহলে এর একটা বাহিরের অংশটা কাভার্ড বাই কার্টিলেজ। এই কার্টিলেজটা তো এক্স-রেতে দেখা যায় না, আসে না। তখন এইটা যতটুকু দেখা যাচ্ছে এই যে টিউমারের সাইজটা, বাট ক্লিনিক্যালি এইটা হয়তোবা এইরকম, এতটুকু বোঝা যাবে। এই ৪-৫টা কার্টিলেজ দিয়ে ঢাকা থাকবে। লার্জ লিশন আন্ডারগো কার্টিলেজিনিয়াস ডিজেনারেশন এন্ড ক্যালসিফিকেশন। যদি কার্টিলেজিনিয়াস ডিজেনারেশন এবং ক্যালসিফিকেশন হয়, তখন সেই কার্টিলেজ ক্যাপ উইথ দ্যাট ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন অর ক্লাউডস অফ ক্যালসিফিকেশন আমরা এক্স-রেতে সেটা দেখতে পারি। ক্যালসিফিকেশন না হওয়া পর্যন্ত কার্টিলেজ ক্যাপটা এক্স-রেতে ইনভিজিবল থাকে। আর এইটা কখনো, কখনো হেরিডিটারি মাল্টিপল এক্সোস্টোসিস নামে একটা হেরিটেবল ডিসঅর্ডার আছে। এর একটা পার্ট হিসেবে আমরা এক্স-রেতে পাই। এখানে কি হয়? তোমরা যে কথাগুলো বলে আসলাম যে এর একটা কার্টিলেজ ক্যাপ থাকে। এইটা বেইস অর পেডিকেল যেটা আছে বোন টিউমারের, সেটাকে সারমাউন্ট করে রাখে। এই ক্যাপটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। আর লার্জ যে লিশন গুলা, এগুলা কলিফ্লাওয়ার এপিয়ারেন্স হয় উইথ ডিজেনারেশন এন্ড ক্যালসিফিকেশন অফ কার্টিলেজ ক্যাপ। এই চেঞ্জটা আসে। এখন একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তুমি ডায়াগনোসিস মোটামুটি করে ফেললা যে এটা হয়তোবা অস্টিওকন্ড্রোমা। তো কনফার্ম তো আসলে হিস্টোপ্যাথোলজি ছাড়া করা যাবে না, বাট পেশেন্টের হিস্ট্রি যদি থাকে, লম্বা সময়ের একটা গ্রোথ থাকে এবং রেডিওলজিক্যালি এই ফাইন্ডিংস গুলা পাও, তাহলে তুমি মোটামুটি ধরে রাখতে পারো যে ইট মে বি এ কেস অফ অস্টিওকন্ড্রোমা। তো অস্টিওকন্ড্রোমাতে আমরা কি ট্রিটমেন্ট করি? ট্রিটমেন্টটা হচ্ছে ২ টা পারপাজে আমরা করি। এক হচ্ছে যে আমার পেশেন্টের কোনো সিম্পটম তৈরি করলো, অর্থাৎ এই বোন টিউমারটা আমার কোনো সিম্পটম তৈরি করলো, অথবা আমার এই বোন টিউমারটার ডায়াগনস্টিক কোনো ফ্যালাসি আছে, অর্থাৎ ডায়াগনোসিসটা কনফার্ম হচ্ছে না। তখন আমরা বায়োপসি করার জন্য, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করার জন্য আমরা অনেক সময় টিউমারটাকে এক্সাইজ করি অথবা বায়োপসি নেই। আর যতক্ষণ পর্যন্ত না সেটা সিম্পটম তৈরি করবে, ততক্ষণ পর্যন্ত সেটা আমরা হচ্ছে ট্রিটমেন্ট ইউজুয়ালি করি না। যে কথাটা এখানে বলা আছে, ইউজুয়ালি নো ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড এক্সেপ্ট দ্য ফলোইং সিচুয়েশন হোয়ার কমপ্লিট সার্জিক্যাল এক্সিশন ইজ ইন্ডিকেটেড। কখন? ইফ জয়েন্ট ইন্টারফেয়ার, অর্থাৎ জয়েন্টের মুভমেন্টে, তুমি চিন্তা করো একটা সিনারিও যে ফিমারের পোস্টেরিয়র অ্যাসপেক্টে, ডিস্টাল পার্ট অফ দ্য ফিমার,
পোস্টেরিয়রলি একটা অস্টিওকন্ড্রোমা ডেভেলপ করলো। তো এই অস্টিওকন্ড্রোমা যদি সাইজ বড় হতে থাকে, এক পর্যায়ে তোমার জয়েন্ট ফ্লেকশন হতে দিবে না। তো জয়েন্ট ফ্লেকশন হতে যদি না দেয়, তাহলে তো এটা আমার ঝামেলা, এটাকে অপারেশন করে ফেলাই দিতে হবে। পেইনফুল বার্সাইটিস ইজ another indication of surgical excision of osteochondroma. আর কখনো কখনো বনি স্টক যেটা থাকে, এই বনি স্টকটা যদি ফ্র্যাকচার হয়ে যায়, তাহলে আমার অপারেশন লাগতে পারে। যদি কখনো মেলিগন্যান্ট চেঞ্জ আসে, হ্যাঁ, মেলিগন্যান্ট চেঞ্জ আসলে এটা আমার প্রবলেম, মানে মেলিগন্যান্ট চেঞ্জ আসলে এক্সিশন করা লাগতে পারে। আর সামটাইমস প্রেশার অফ বোন টিউমার মে প্রডিউস এ প্রেশার অন নেইবারিং ভেসেল অর নার্ভ। অর্থাৎ যে বোন টিউমারটা হইলো, এই বোন টিউমারটা আমার নেইবারিং ভেসেল অথবা নার্ভে তোমার প্রেশার তৈরি করে নিউরোভাস্কুলার কমপ্লিকেশন তৈরি করতে পারে। তো যদি নিউরোভাস্কুলার কমপ্লিকেশন থাকে, তখনও আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি। আর একটা কথা যেটা আগে বললাম, we can excise the osteochondroma as a part of its confirmatory diagnosis to do histopathological examination. দেখো, এই একটা পেশেন্ট, he was around 20, ওর স্ক্যাপুলাতে এরকম একটা গ্রোথ ছিল। এই গ্রোথটা কিন্তু অনেক দিন যাবত হইতেছিল। এখন ধরো অ্যারাউন্ড 18-এ তার হচ্ছে গ্রোথটা, মানে পেশেন্টের যে গ্রোথ অর্থাৎ স্কেলিটাল ম্যাচুরিটি আসছে, কিন্তু তারপরে ওইটা গ্রোথ হইতেছে। তো প্রথম এটা স্লোলি প্রোগ্রেসিভ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ম্যাচুরিটির পরে ওইটা গ্রোথ হচ্ছে। তো তখন সার্জনের মাথায় আসলো যে এটা হইতে পারে একটা মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন অফ দ্য অস্টিওকন্ড্রোমা। এক্সিশন করা হয়েছিল এবং হিস্টোপ্যাথোলজিক্যালি দেখা গিয়েছিল দিস ওয়াজ এ মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন অফ অস্টিওকন্ড্রোমা। এই ছবিটা আমাদের টেক্সট বুক, যেটা এপ্লিস সিস্টেম অফ অর্থোপেডিক্স, ওখান থেকে নেয়া। এখন একটা জিনিস তোমাদের জানা থাকা লাগবে, আমরা কখনো কখনো এটা ভাইভাতে ধরে ফেলি, যে তোমরা যখন বলবা যে অস্টিওকন্ড্রোমা কখন এক্সিশন করবা, ওয়ান অফ দ্য ইন্ডিকেশন ইজ মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন। তখন আমরা কোশ্চেন করি যে একটা অস্টিওকন্ড্রোমা মেলিগন্যান্সির দিকে কনভার্ট হচ্ছে, কখন তুমি সাসপেক্ট করবা? সেগুলা কি? যদি এনলার্জমেন্ট অফ কার্টিলেজ ক্যাপ ইন সাকসেসিভ এক্সামিনেশন, তুমি পরীক্ষা করতেছো, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতেছো, দেখতেছে যে টিউমারটা বড় হচ্ছে, হঠাৎ করে বেশি বড় হয়ে যাচ্ছে। স্লোলি প্রোগ্রেসিভ ছিল, কিন্তু সাকসেসিভ এক দুইটা এক্সামিনেশনে দেখা গেল যে ফলো আপে তার টিউমারটা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, সেখানে কার্টিলেজ ক্যাপটা বড় হয়। যদি বাল্কি কার্টিলেজ ক্যাপ মোর দেন 1 সেন্টিমিটার ইন থিকনেস, কার্টিলেজ ক্যাপটা 1 সেন্টিমিটারের চাইতে যখন বড় হয়ে যাবে, দিস ইজ ইন ফেভার অফ মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন। এটা আমরা এমআরআই করে বুঝি। হ্যাঁ, irregularly scattered flakes of calcification with the cartilage cap, যে কথাটা বলে আসছিলাম যে কার্টিলেজ ক্যাপে ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন থাকে। এর ইম্পর্টেন্স হচ্ছে যেটা, এটা যখন থাকবে তখন এটা আমাকে একটা ধারণা দেবে ইট মে বি এ কেস অফ মেলিগন্যান্ট ওয়ান। And if the tumor spread into the surrounding soft tissue, this is also in favor of its malignant transformation. অর্থাৎ এই চারটা কথা তোমার বলে ফেলতে হবে। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে এটা সাকসেসিভ এক্সামিনেশনে বড় হইতে থাকবে, কার্টিলেজ ক্যাপটা মোর দেন 1 সেন্টিমিটার ইন থিকনেস হবে, ইরেগুলারলি স্ক্যাটার্ড ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন থাকবে, এবং এটা সারাউন্ডিং সফট টিস্যুতে যদি স্প্রেড করে যায়, তখন এটা আমার মেলিগন্যান্সির দিকে যাবে। তো আমরা সবচেয়ে কমন যে টিউমারটা অস্টিওকন্ড্রোমা, এটা সম্বন্ধে আলাপ আলোচনা শেষ করলাম। হ্যাঁ, এখন আমরা পড়ব হচ্ছে কতগুলো সিস্টিক লিশন অফ বোন। সিস্টিক লিশনের মধ্যে সবচেয়ে মানে আমাদের কাছে কমন একটা জিনিস যেটা আসে, সেটা হচ্ছে সিম্পল বোন সিস্ট। এটাকে সলিটারি বোন সিস্ট বলে, এটাকে আবার কেউ কেউ ইউনিক্যামেরাল বোন সিস্ট বলে। মানে এগুলা সেম জিনিস, সিম্পল বোন সিস্ট আর ইউনিক্যামেরাল বোন সিস্ট। এটা একটা নন নিওপ্লাস্টিক বোন লিশন। এটা মেটাফাইসিস অফ দ্য লং বোনস ইউজুয়ালি আমরা পাই, মেটাফাইসিস অফ দ্য লং বোনস। এখন এটা মেটাফাইসিস অফ দ্য লং বোনস আর হয় কাদের, ফার্স্ট অর সেকেন্ড ডিকেড। তো কখনো কখনো এটা গ্রোথ প্লেটের খুব কাছাকাছি, প্রক্সিমিটি টুয়ার্ডস দ্য এপিফাইসিস, এটা গ্রোথ প্লেটের দিকে থাকে, এবং কখনো কখনো এই সিম্পল বোন সিস্ট গ্রোথ প্লেটকে ডিস্টার্ব করতে পারে। অর্থাৎ গ্রোথ প্লেটকে সে যদি ডিস্টার্ব করে, তাহলে হচ্ছে আমার গ্রোথ প্লেট ডিস্টারবেন্স রিলেটেড যে কমপ্লিকেশনস গুলা, সেই কমপ্লিকেশনস গুলো আমরা পাই।
আর এটাও মেল ফিমেলে 2:1, কমনলি ফাউন্ড ইন আপার হিউমেরাস এন্ড আপার এন্ড অফ ফিমারে আমরা কমনলি পাই, কিন্তু মেটাফাইসিস অফ দ্য লং বোনস অন্যান্য যেগুলো সেগুলোতেও পাইতে পারি। ক্লিনিক্যালি এটা অ্যাসিম্পটোমেটিক থাকে মোস্ট অফ দ্য টাইম, কিন্তু কখনো কখনো ওইটা এই সিস্টটা যেই হাড্ডিকে যে বোনসকে ইনভলভ করে ওইটাতে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়, তো তখন পেশেন্ট পেইনের কমপ্লেইন করে। এখন যেহেতু এটা গ্রোথ প্লেটের খুব কাছাকাছি জায়গায় থাকে, তখন এটা গ্রোথ ডিস্টারবেন্স অফ দ্য বোন, আর এটা যদি প্রক্সিমাল ফিমারে থাকে তো কখনো কখনো কক্সা ভেরা, কক্সা ভালগা এই ধরনের ডিফর্মিটি আমাদের নিয়ে আসে। এখন যদি এই টিউমারটা বোনসটাকে উইক করে ফেলে, আর এরা হচ্ছে কখনো কখনো তোমার কাছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে হাজির হইতে পারে উইথ অল দ্য কমপ্লেইন্টস অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পেশেন্ট মে প্রেজেন্ট টু ইউ। এখন এই দেখো এক্সরেটা, এক্সরেটাতে একটা রেডিওলুসেন্ট এরিয়া থাকে, এই যে একটা রেডিওলুসেন্ট সুন্দর একটা এরিয়া, এবং এইটা জাক্সটা এপিফেশিয়াল পোরশন অফ দ্য মেটাফাইসিস। মেটাফাইসিসের জাক্সটা এপিফেশিয়াল দেখো, এই যে এপিফাইসিস, হ্যাঁ এপিফাইসিস এটা হচ্ছে গ্রোথ প্লেট, আর এটা হচ্ছে মেটাফাইসিস। মেটাফাইসিসের এপিফেশিয়াল রিজনটাতে এটা থাকে এবং এটা মে এক্সটেন্ড আপ টু দ্য গ্রোথ প্লেট। কেমন কর্টেক্সটা থিন হয়ে যায়, আর কখনো কখনো আমাদের কাছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই যে অ্যারোটা, দিস অ্যারো ইজ ইউজড টু ইন্ডিকেট দ্য প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই যে দেখো কর্টেক্সটা থিন হয়ে গেছে, বোনসটা কিছুটা এক্সপান্ডেড মানে হয়েছে, এবং এখানে কিন্তু পেশেন্টের একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়েছে। এর ট্রিটমেন্ট কি করবা? অ্যাসিম্পটোমেটিক লিশন ইন ওল্ডার চিলড্রেন, এর তেমন কিছুই করার দরকার নাই। তবে পেশেন্টকে বলে দেওয়া লাগবে যে আপনার এরকম একটা বোন সিস্ট আছে, আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে এটা হয়তোবা সিম্পল বোন সিস্ট হতে পারে, তবে এর কমপ্লিকেশন হচ্ছে যে আপনার এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। সরি, তো এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, এর জন্য পেশেন্টকে সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। সাবধানতা কি? তার ওয়েট লিফটিং, ওয়েট বেয়ারিং এগুলা খুব কশাসলি মেইনটেইন করতে হবে যাতে তার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার না হয়। এটা তাকে বলে দেওয়া লাগবে অ্যাসিম্পটোমেটিক লিশন গুলোর ক্ষেত্রে। এখন আসো অ্যাক্টিভ সিস্ট কোনগুলা? যে ইয়াং চিলড্রেন এর মধ্যে usually abutting against the facial plate and obviously on enlarging in sequential x-ray। যে সিস্ট গুলো অ্যাক্টিভ কাদেরকে বলতেছি? যে ফাইসিয়াল পেটকে অ্যাবার্ট করতেছে এবং সিকোয়েন্সিয়াল এক্স-রে তে বড় হচ্ছে, এটার কিন্তু ট্রিটমেন্ট আমাদের শুরু করে দিতে হবে। ট্রিটমেন্ট কি করতে পারি? অ্যাসপিরেশন করতে পারি। অ্যাসপিরেশন করলে স্ট্র কালারের একটা ফ্লুইড আসবে ওই সিস্টের ভেতর থেকে, এবং সেখানে আমরা মিথাইল প্রেডনিসোলোন ইনজেকশন দিতে পারি, অথবা অটোজেনাস বোন মেরো ইনজেকশন করতে পারি। এই মিথাইল প্রেডনিসোলোন অথবা বোন মেরো অর সিম্পল অ্যাসপিরেশন ক্যান হিল দ্য সিস্ট, অনেক ক্ষেত্রে সিস্টকে হিল করে দেয়। এখন যদি তোমার আরো বড় হইতে থাকে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে গেল, তখন আমার চিকিৎসাটা কেভিটিটা থরলি ক্লিন করতে হয়, কিউরেটাইজ করতে হয়, এবং সেটাতে আমরা বোন চিপস, আমাদের বোন চিপস আমরা সেখানে দিয়ে আসতে পারি। এটা যদি ছোট সাইজ হয় তাহলে হচ্ছে পেশেন্টের আইলিয়াক ক্রেস্ট থেকে আমরা বোন চিপস নেই, বোন গ্রাফট নেই, সেটা দিয়ে আসি। আর কখনো কখনো যদি একটু বড় সিস্ট পাই আমরা সেই ক্ষেত্রে অ্যালোগ্রাফট দেই। অ্যালোগ্রাফট এটা মানে আমাদের অ্যাটমিক এনার্জি সেন্টার আছে সাভারে, ওইখান থেকে প্রোভাইড করে থাকে, আমরা সেখান থেকে কালেক্ট করে অ্যালোগ্রাফট আমরা সেই জায়গাটাতে গ্রাফটিং করে আসি। এখন কখনো কখনো ইন্টারনাল ফিক্সেশন করতে হয়, প্রোফাইলেকটিক ইন্টারনাল ফিক্সেশন। কখন? যে একটা ওয়েট বেয়ারিং বোনস এবং বোনস এর সিস্ট আছে, সিস্টটা গ্রাজুয়ালি এনলার্জ করতেছে এবং হিয়ার দেয়ার ইজ এ চান্স অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের চান্স অনেক বেশি। তো সেই সমস্ত ক্ষেত্রে কখনো কখনো আমরা প্রোফাইলেকটিক্যালি ইন্টারনালি ফিক্স করে দিয়ে আসি। দেখো এটা একটা সিম্পল বোন সিস্ট ছিল, এটা একটা বোন সিস্ট ছিল। হ্যাঁ, কোনো সমস্যা? স্যার হচ্ছে যে আমরা কি ইন্সপিরেশন করে তারপর হচ্ছে যে ইন্টারনাল ফিক্সেশন করে আসবো, অ্যাসপিরেশন করে? না, আমরা যদি ইন্টারনাল ফিক্সেশন প্ল্যান করি, ইন দ্যাট কেস অ্যাসপিরেশন ইজ নট নিডেড। কারণ ইন্টারনাল ফিক্সেশন যে করব, ইন্টারনাল ফিক্সেশন করতে গিয়ে ওপেন করা লাগবে কিছু অংশটা, ওই ওপেনিং এ অ্যাসপিরেশনের পারপাসটা সার্ভ হয়ে যাবে। তুমি যদি ইন্টারনালি ফিক্স করতে চাও, নো নিড টু অ্যাসপিরেট ইট ফার্স্ট।
তাহলে আমরা শেষ করি, পরে কথা বলি, হ্যাঁ? কোয়েশ্চেন গুলা মনে রাখো, আমরা পরে কোয়েশ্চেন গুলা সম্বন্ধে আলাপ করব, হ্যাঁ? তো এই যে দেখো একটা সলিটারি সিস্ট ছিল, হুম? তো এটাকে আমরা এরকম মিথাইল প্রেডনিসোলন দিছি। এটাকে অ্যাসপিরেট করে এদিকে দিছি এবং দেখো খুব সুন্দর এটা হিল করে গেছে। ঠিক আছে? তো সিম্পল সিস্ট আর অস্টিওকন্ড্রোমার মধ্যে পার্থক্য কি? সিম্পল সিস্ট এটা একটা সিস্টিক লিশন এট দ্য বোন, আর অস্টিওকন্ড্রোমা এটা একটা বনি গ্রোথ। ঠিক আছে? নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ABC, অ্যানিউরিজমাল বোন সিস্ট। এইটা সিম্পল বোন সিস্টের সাথে একটু ডিফারেন্ট। কিভাবে ডিফার করে আমরা আলোচনা করি, হ্যাঁ? এইটাও একটা বিনাইন বোন লিশন বাট eccentrically situated in the metaphyseal end of long bone. It grows toward and is located subperiostally, হ্যাঁ? 10 থেকে 30 এবং এই মেল হচ্ছে এখানে প্রিডমিনেন্ট। ক্লিনিক্যালি কি হয় যে পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, আর এদের কেউ কেউ এই জিনিসটার সাথে একটা ট্রমার হিস্ট্রি দেয়। এই ট্রমার হিস্ট্রিটা টিউমারের সাথে খুব কমন। তো ট্রমার হিস্ট্রিটা তোমার আমার নিতে হবে এবং এটাকে গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ ট্রমাই যদি কজ হয়ে থাকে এটাকে এক্সক্লুড করতে হবে, হ্যাঁ? পেইন সুয়েলিং কখন হয়? যখন লিশনটা এক্সপান্ড করতে থাকে, জয়েন্ট মুভমেন্ট যেটা আছে সেটা কমে যেতে পারে এবিসি তে। এখন এই এক্স-রে এইটা দিয়েই আমরা ডিফারেনশিয়েট করব যে এটা সিম্পল বোন সিস্ট নাকি অ্যানিউরিজমাল বোন সিস্ট নাকি অন্য কিছু। আমরা এই যদি অ্যানিউরিজমাল বোন সিস্ট পাই, দেখবা এইখানেও একটা রেডিওলুসেন্ট সিস্ট পাবা। এই যে রেডিওলুসেন্ট, হ্যাঁ? অফেন ট্রাবেকুলেটেড, এই যে দেখো ভিতরটাতে ট্রাবেকুলেশন থাকে। এই যে এইগুলারে ট্রাবেকুলি বলি আরকি আমরা, হ্যাঁ? এই যে ট্রাবেকুলেশন। এই ট্রাবেকুলেশনটা কিন্তু সিম্পল বোন সিস্টে ইউজুয়ালি আমরা পাই না। এটা দেখো eccentrically এক্সটেন্ড করে আউটওয়ার্ড, হ্যাঁ? এই দেখো এটা আউটওয়ার্ড এক্সটেন্ড করতেছে। কিন্তু সিম্পল বোন সিস্ট সে আউটওয়ার্ড করে না। এই রিজিয়নটাতে সে ইনভলভ করে রাখে সিম্পল বোন সিস্ট। হ্যাঁ? এই রিজিয়নটাতে সে থাকে। আর দেখো এনরিজমাল বোন সিস্ট এটা তোমার এই যে এই eccentrically আউটওয়ার্ড এক্সটেনশন হয়ে গেছে। ঠিক আছে? আর কখনো কখনো এই তোমার পেরিওস্টিয়াল নিউবোন ফরমেশন এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পাইতে পারি, হ্যাঁ? আর occasionally it cause marked ballooning of the bone, দেখো এটা বেলুনের মতো মনে হয় না? এই যে এই জিনিসটা এরকম বেলুনিং তৈরি করে। এটা হচ্ছে রেডিওলজিক্যালি আমরা আলাদা করলাম। ট্রিটমেন্ট কি? সার্জারি। কি করি? সিস্ট শুড বি কেয়ারফুলি ওপেনড, thoroughly curated and packed with bone graft। ওই এসবিসির মতো, সিম্পল বোন সিস্টের মতো। এখন হয় কি অনেক সময় এই যে আমি বোন গ্রাফটা এখানে দিয়ে আসলাম, এই বোন গ্রাফটা রিজলভড হয়ে যায়। তখন সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম আমাকে এই অপারেশন করতে হতে পারে। তো সেকেন্ড টাইম ইভেন থার্ড টাইম আমি যদি আবার বোন গ্রাফটিং করা লাগে, তুমি সেখানে বোন সিমেন্ট দিয়ে আসতে পারো। মিথাইল মিথাক্রাইলেট এটা হচ্ছে বোন সিমেন্টের কেমিক্যাল নেম। এটা একটা কেমিক্যালি মেড জিনিস যেটা আমরা বোনে দিয়ে আইসা অনেক সময় বোনসের যে সিস্টিক অথবা বোনের যে ডেড স্পেস তৈরি হয় আফটার রিমুভাল অফ দ্য টিউমার অর আফটার রিমুভাল অফ আফটার কিউরেটিভ অফ দ্য সিস্ট, এই বোন সিমেন্ট আমরা কখনো কখনো দিয়ে আসি। তো সিস্টের এই দুইটা কমন, একটা হচ্ছে সিম্পল বোন সিস্ট, একটা অ্যানিউরিজমাল বোন সিস্ট। এখন আরেকটা ইম্পর্টেন্ট টিউমার নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো জায়ান্ট সেল টিউমার, জেসিটি। একটু খেয়াল করে শোনো যে ইট অ্যারাইজ ফ্রম ইপিফাইসিস আফটার ক্লোজার অফ গ্রোথ প্লেট। গ্রোথ প্লেট ক্লোজার হওয়ার পরে এই জায়ান্ট সেল টিউমারটা অ্যাপিয়ার করে। আমরা কিন্তু অস্টিওকন্ড্রোমা বলে আসছি কি ইট ইউজুয়ালি অকার অর অ্যারাইজ বিফোর ক্লোজার অফ গ্রোথ প্লেট, অর্থাৎ ম্যাচুরিটির আগেই হয়। আর জায়ান্ট সেল টিউমারটা কিন্তু ম্যাচুরিটির পরে আসে। সিম্পল বোন সিস্ট, অ্যানিউরিজমাল বোন সিস্ট আমরা কিন্তু এজ লিমিটটা দেখে আসলাম যে সেকেন্ড থার্ড ডিকেড সিম্পল বোন সিস্টের ক্ষেত্রে, আর এই অ্যানিউরিজমাল বোন সিস্টের ক্ষেত্রে দেখলাম যে 10 to 35। আর এই জায়ান্ট সেল টিউমারটাও এটা সাধারণত হয় আফটার ক্লোজার অফ গ্রোথ প্লেট। এটা বিনাইন মোস্ট অফ দ্য কেসেসে, বাট দিস ইজ লোকালি অ্যাগ্রেসিভ, হ্যাঁ? এবং ফিউ পার্সেন্টেজ অফ জিসিটি এটা মেলিগন্যান্ট হয়ে থাকে। এই জিসিটির বেলায় জিসিটির ক্যারেক্টারিস্টিক্স ডেসক্রাইব করতে গিয়ে আমরা তিনটা ই ব্যবহার করি। ওয়ান ইজ ইপিফাইশিয়াল, ওয়ান ইজ এক্সেন্ট্রিক এন্ড অ্যানাদার ইজ এক্সপানসাইল।
অর্থাৎ এটা ইপিফাইসিসে হয়। এই ইপিফাইসিস শব্দটা এখানে ইউজ করা ঠিক হচ্ছে না। কেন? যে এটা তো গ্রোথ প্লেট ক্লোজার হয়ে গেছে। গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো আর ইপিফাইসিস থাকে না। কিন্তু তারপরেও এই ট্রিপল ই বর্ণনা করার জন্য বইতে এইভাবেই বলছে যে ইপিফাইশিয়াল অর্থাৎ বনি এন্ডে হবে। আমরা কিন্তু পড়ে আসছি সিম্পল বোন সিস্ট, অ্যানোরিজমাল বোন সিস্ট, এটা মেটাফাইসিসে হয়। তারপরে হচ্ছে গ্রোথ প্লেটের কাছাকাছি জায়গা থেকে গ্রোথ প্লেট থেকে আসতেছে তোমার অস্টিওকন্ড্রোমা। কিন্তু জিসিটি এটা কিন্তু বোন এন্ড অর্থাৎ যেটি ইপিফাইসিস ছিল বিফোর ক্লোজার সেখান থেকে আসতেছে। এটা এক্সেন্ট্রিক, সেন্ট্রিক না, এটা এক্সপান্সাইল অর্থাৎ বোনটা এক্সপান্ড করতে থাকে। ইট রিপ্রেজেন্ট 5% অফ প্রাইমারি বোন টিউমার। প্রাইমারি বোন টিউমারের 5% হচ্ছে এরা। এর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে জয়েন্টটাকে আমরা ধরো একটা বোনস, ওই বোনস একটা জয়েন্ট ফর্ম করছে, অর্থাৎ একটা আর্টিকুলার কার্টিলেজ সেখানে আছে। তো আর্টিকুলার কার্টিলেজের জাস্ট নিচে একটা প্লেট তৈরি হয়, বোন প্লেট, সেটাকে আমরা সাব আর্টিকুলার বোন প্লেট বলি। এই জিনিসটা জায়ান্ট সেল টিউমারটা এই বোন প্লেট পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড করে। ইট এক্সটেন্ড রাইট আপ টু দ্য সাবআর্টিকুলার বোন প্লেট। এই কথাটা মনে রেখো, আমি ২-৩টা ছবি দেখাবো এরপরে, এটা ক্লিয়ার করা লাগবে। লোকেশনটা কি? ইপিফাইশিয়াল এন্ড অফ লং টিউবুলার বোন। ঠিক আছে? ডিস্টাল ফিমার, প্রক্সিমাল টিবিয়া, প্রক্সিমাল হিউমেরাস, ডিস্টাল রেডিয়াস, এগুলো হচ্ছে কমন সাইট। আর এক্সিয়াল স্কেলিটনের মধ্যে স্যাক্রামে আমরা এই জিসিটি পাই। ক্লিনিক্যালি ধরো মেইলে বেশি 1.5:1 আর 15-35 অর্থাৎ আফটার ম্যাচুরিটিতেই আমরা পাই। পেইন থাকতে পারে, সোলেন থাকতে পারে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মে ফাউন্ড ইন 10-15% অফ কেস। আর এগশেল ক্র্যাকিং পাওয়া যায়। তুমি যদি ফিল করো ওই সোয়েলিংটাকে, ওই ডিমের হচ্ছে শেলের মানে ভাঙলে যেরকম ক্র্যাকিং সেন্সেশন হয়, এরকম একটা ক্র্যাকিং সেন্সেশন জিসিটিতে আমরা পাইতে পারি। এই এক্সরেটা খেয়াল করো খুব ভালো করে। এখানে একটা রেডিওলুসেন্ট লিশন আছে। দেখো এই যে রেডিওলুসেন্ট একটা লিশন, হ্যাঁ? এটা কোথায়? এক্সেন্ট্রিক্যাল, হ্যাঁ? এটা সেন্ট্রাল না। এই দেখো এই অংশটা বেশি। অর্থাৎ রেডিয়াল সাইডটা, রেডিয়াসের রেডিয়াল সাইডটা মোর ইনভলভ হয়েছে। দেখো এই কর্টেক্সটা মোর থিন, এটা হচ্ছে রিলেটিভলি থিক। অর্থাৎ এই টিউমারটা আমরা এই এক্সরেটা যদি আরেকটু আগে নিতাম হয়তো দেখা যেত পেশেন্টের এইটুকু টিউমার এক্সেন্ট্রিক, হ্যাঁ? আমরা একটু পরে নিছি, তখন এইদিকে আসছে, তখন এইদিকে আসছে। এবং দেখো এই যে সাব আর্টিকুলার, এই যে আর্টিকুলার কার্টিলেজ, এই যে সাদা অংশ এটাই হচ্ছে সাবকন্ড্রাল বোন প্লেট। এই সাবকন্ড্রাল বোন প্লেট পর্যন্ত এখানে এক্সটেন্ড করে, হ্যাঁ? এইটা হচ্ছে জিসিটির একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। দ্য কর্টেক্স এক্সপান্ড করে, থিন হয় এবং এটা অনেকটা সাবানের বুদবুদ সোপ বাবল অ্যাপিয়ারেন্স পাই। কেন সোপ বাবল অ্যাপিয়ারেন্স পাই? এখানে যে থিন সেপ্টা অফ বোন এগুলা ট্রাভার্স করে, হ্যাঁ? এই থিন সেপ্টা এখানে ট্রাভার্স করে, করার পরে সেখানে একটা সোপ বাবল অ্যাপিয়ারেন্স তৈরি করে। আর এট দ্য ভেরি লেট স্টেজ অফ জায়ান্ট সেল টিউমার তুমি এক্সরে করলে সেখানে কর্টেক্সটা ব্রোকেন বা কর্টিক্যাল ডিসরাপশন পাইতে পারো। তাহলে একটু ডিফারেন্স আছে না? সিম্পল বোন সিস্ট, অ্যানিউরিজমাল বোন সিস্ট, জিসিটি তিনটাই রেডিওলুসেন্ট লিশন, বাট দুইটা হচ্ছে আমরা মেটাফেশিয়াল রিজিয়নে পাইছি, এটা কিন্তু আমরা এপিফেশিয়াল রিজিয়নে পাইছি। এটা সাবকন্ড্রাল বোন পর্যন্ত এক্সটেন্ড করছে কিন্তু ওইগুলো এক্সটেন্ড করে নাই। ঠিক আছে? এখানে একটা সোপ বাবল অ্যাপিয়ারেন্স আমরা পাইছি, আগের গুলাতে সোপ বাবল অ্যাপিয়ারেন্স পাই নাই। এখন এই টিউমারটা যেহেতু লোকালি অ্যাগ্রেসিভ, হ্যাঁ? এই টিউমারটার চিকিৎসা করতে গিয়ে আমার ডিটেইলস স্টেজিং লাগে। স্টেজিংটা আমরা কি করি? সিটি এমআরআই করতে পারি এবং স্টেজিং এ আমরা কি দেখি? অর্থাৎ এই যে আগের ছবিটা, এটা একটু দেখাই। যে এক্স-রেতে এতটুকু দেখা যাচ্ছে। বাট এইটা ভিতরের দিকে মেডুলারি ক্যাভিটি পর্যন্ত কিন্তু এক্সটেন্ড থাকতে পারে। এখন আমি যখন এটাকে ট্রিটমেন্ট করব, আমি ট্রিটমেন্ট অপশন সম্বন্ধে পরে কথা বলতেছি। এই ট্রিটমেন্ট করার জন্য কোন পর্যন্ত সে এক্সটেন্ড হইছে, এটা সফট টিস্যুতে গেছে কিনা, এর জন্য আমার স্টেজিংটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এবং এখানে আর্টিকুলার সারফেস ডিসরাপশন হইছে কিনা এইটাও আমার একটা পার্ট। কারণ আর্টিকুলার সারফেস যদি কোন কারণে ব্রিজড হয়ে যায়, ডিসরাপশন হয়ে যায়, ব্রেক হয়, তাহলে আমার ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হইতে পারে। সেটা আমরা এমআরআই দিয়ে কখনো, কখনো সিটি স্ক্যান দিয়ে সেটা আমরা ডিটেক্ট করি। আর বায়োপসি এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস, স্টেজিং এর পারপাজে আমরা বায়োপসি করব।
হ্যাঁ, এই বায়োপসিটা কিভাবে করতে পারি? যে আমি তোমার ট্রিটমেন্ট করতে গেছি। এটাকে কি ট্রিটমেন্ট করে ফেলবো, সার্জারি করে ফেলবো। তো ওই সার্জারির পার্ট হিসেবে কনফার্ম ডায়াগনোসিস এর জন্য আমরা ফ্রোজেন সেকশন বায়োপসি করতে পারি। হ্যাঁ? এইটা একটা অপশন। আরেকটা হইলো যে শুধু বায়োপসি করার জন্য একটা অপারেশন করলাম। বায়োপসি করে আমি কনফার্মড ডায়াগনোসিস এ পৌঁছলাম। তারপরে আমি ফাইনাল অপারেশনটা করলাম। অর্থাৎ অপারেশন মেবি সিঙ্গেল স্টেজ, মেবি ডাবল স্টেজড। সিঙ্গেল স্টেজ করলে আমার ওই যে ফ্রোজেন সেকশন বায়োপসি করে কনফার্ম হয়ে নেওয়া ভালো। তো তুমি বায়োপসি নিলা। গ্রসলি কি পাবা? দেখো গ্রসলি একটা রেডিশ ব্রাউন ফ্লেশি অ্যাপিয়ারেন্স হুইচ ইজ সফট অ্যান্ড ফ্রাইবল এরকম একটা জিনিস। সেটা হলো গ্রসলি আমরা পাবো। হ্যাঁ, এই যে দেখো এই যে জেসিটি। ঠিক আছে? রেডিশ ব্রাউন ফ্লেশি ফ্রাইবল সফট। হ্যাঁ? টিউমার ইজ ওয়েল ডিমার্কেটেড অ্যান্ড এক্সটেন্ড মানে আর্টিকুলার কার্টিলেজের কাছাকাছি পর্যন্ত সেটা পৌঁছে যায়। মাইক্রোস্কোপি করলে এই জিনিসটা পাওয়া যাবে। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল পাওয়া যাবে স্পিন্ডিল শেপ স্ট্রোমাল সেলের মাঝখানে। আর অ্যাগ্রেসিভ লিশন যেগুলা এগুলাতে সেলুলার এটিপি এবং মাইটোটিক ফিগার পাওয়া যাইতে পারে। অর্থাৎ মানে এগুলা ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে। এখন জায়ান্ট সেল টিউমার আমার কাছে আসলো। আমি ডায়াগনোসিস করলাম, চিকিৎসাও করে ফেললাম। হ্যাঁ? এর ট্রিটমেন্ট প্রিন্সিপাল কি? ট্রিটমেন্ট প্রিন্সিপাল হচ্ছে এটার মাথায় রাখতে হবে দিস ইজ অ্যান ইনভেসিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ টিউমার। এটা মাথায় রেখে আমার চিকিৎসা করতে হবে। এবং ইট মে রিকার আফটার ট্রিটমেন্ট। চিকিৎসার পরে এটা আবার রিকার করে অনেক সময়। তো আমি সেই প্রস্তুতি নিয়েই আমি আমার ট্রিটমেন্টটা করব, পেশেন্টকে কাউন্সিল করব। যদি রিকারেন্স হয় এন ব্লক এক্সিশন অর্থাৎ এন মাস টোটালটাকে আমার এক্সিশন করে ফেলতে হবে। কখনো, কখনো এন ব্লক এক্সিশন ইন্ডিকেটেড হয় যদি কর্টিক্যাল ইরোশন থাকে এবং এটা সফট টিস্যুতে এক্সটেনশন থাকে সেই ক্ষেত্রে আমরা এন ব্লক এক্সিশন করে ফেলি। তো আমরা কি সার্জারি করি? এটা একটু জানতে হবে, হ্যাঁ? আমরা শুধু কিউরেট করে নিয়ে আসি। কিউরেট করে নিয়ে আসলাম, বায়োপসি তে পাঠাইলাম। আর এই কিউরেটেজের সময় আমি বোন গ্রাফট করে রেখে আসতে পারি। আরেকটা হচ্ছে কিউরেটেজ করলাম আর বোন সিমেন্ট আমি দিয়ে ওই জায়গাটাকে ভরে দিয়ে আসলাম। আরেকটা কি কিউরেটেজ করলাম, ক্রায়ো সার্জারি করলাম, পরে বোন গ্রাফট দিলাম। ক্রায়ো সার্জারি হচ্ছে লিকুইড নাইট্রোজেন দিয়ে করা হয়। তোমরা ক্রায়ো সার্জারি সম্বন্ধে জানো, সেখানে একটা কুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, হাইপার কুল এনভায়রনমেন্ট। সেটা হচ্ছে আমার কিউরেটেজ করার পরেও যদি ছোট, ছোট ২-১টা টিউমার সেল সেখানে থেকে যায়, তো ওইটাকে সে কিল করে যাতে। আরেক ধরনের অপশন আছে কেমিক্যাল কটারাইজেশন অর্থাৎ আমি কিউরেট করলাম, সেখানে কেমিক্যাল কটারাইজেশন করে আসবো। কেমিক্যাল কটারাইজেশন অফ দ্য জায়ান্ট সেল টিউমার কেমনে করি? আমরা অ্যালকোহল ব্যবহার করি, ফেনল ব্যবহার করি এবং তারপরে সেখানে বোন গ্রাফট দিয়ে আসি। এনব্লক এক্সিশন করতে পারি। কখনো, কখনো প্রস্থেটিক রিপ্লেসমেন্ট করে আসি, কখনো, কখনো অ্যাম্পুটেশনও লাগে। হ্যাঁ? এই ছবিটা দেখো। এই যে জায়ান্ট সেল টিউমার এপিফেশিয়াল রিজনে এন্ড ইট ওয়াজ এক্সেন্ট্রিক। এটাকে এক্সিশন করে আমরা এই যে বোন গ্রাফট দিয়ে আসছি। এখন এইখানে দেখো এই বিতে এটা দেখো বিরাট বড় একটা জিসিটি। তখন এইটুকু ব্লক রিসেকশন আমরা করে ফেলছি ব্লক। হ্যাঁ? তো এই ব্লক রিসেকশন করে আমি একটা অ্যালোগ্রাফট অর্থাৎ এইরকম আর্টিফিশিয়াল একটা বোন গ্রাফট অ্যালোগ্রাফট এটা আমি এখানে দিয়ে সেটাকে ফিক্স করে দিয়ে আসছি। অর্থাৎ ব্লক রিসেকশন which is replaced with a large allograft এই ধরনের ট্রিটমেন্ট আমরা করতে পারি। হ্যাঁ? এইটা এই ছবিটা একটু খেয়াল করো। এইটা হচ্ছে আজকের সিস্টিক লিশনের মোটামুটি একটা সামারি। এই এ, বি, সি, ডি। হ্যাঁ? এই বিটা তোমাদের মনে না রাখলে হবে। এতে এটা হলো সিম্পল বোন সিস্ট দেখো। ঠিক আছে? এটা কিন্তু মেটাফাইসিয়াল রিজনে সিস্টিক একটা লিশন। ঠিক আছে? রেডিওলুসেন্ট। অলওয়েজ ইন দা মেটাফাইসিস। ঠিক আছে? এটা আমি বললাম এটা বাত। হ্যাঁ? এইটা দেখো অ্যানিউরিজমাল বোন সিস্ট। এই যে দেখো এখানে ট্রাবেকুলেশনটা বেশি, ট্রাবেকুলেশন আছে এবং বোনসটা দেখো এক্সপানসাইল। বোনসটাকে সে মানে এক্সপান্ড করছে। এখানে দিস ইজ নট এক্সপানসাইল। এইটা দেখো জায়ান্ট সেল টিউমার এপিফাইসিসে। হ্যাঁ? এপিফাইসিসে এবং দেখো এক্সেন্ট্রিক সব-বাবল অ্যাপিয়ারেন্স। জায়ান্ট সেল টিউমার, অ্যানিউরিজমাল বোন সিস্ট, সিম্পল বোন সিস্ট। তো এক্স-রেতে অনেক সময় আমরা মোটামুটি কিন্তু অনেকটা আমরা ডায়াগনোসিস এর দিকে যাইতে পারি। এই ছবিটা এত একটা হেজি ছবি, এতগুলা মনে রাখার দরকার নাই। শুধু এইটুক মনে রাখো। এই যে দেখো সলিটারি বোন সিস্ট অর সিম্পল বোন সিস্ট মেটাফাইসিয়াল রিজিয়নে। ঠিক আছে? অ্যানিউরিজমাল বোন সিস্ট মেটাফাইসিসে বাট এক্সপান্ডিং, এক্সেন্ট্রিক।
ঠিক আছে? এরপরে আসা জায়ান্ট সেল টিউমার। দেখছো? এটা হচ্ছে এপিফাইশিয়াল। একদম সাবআর্টিকুলার মার্জিন পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক আছে? এইগুলা দেখে রেডিওলজিক্যালি আমরা একটা ধারণা পাইতে পারি। কেমন? আমাদের আজকের লাস্ট টপিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো। যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া এটা তোমাদের আমরা মাঝে মধ্যে এক্স-রে দেই। এই কারণে ফাইব্রাস ডিসপ্লাসিয়াটা একটু পড়া। এটা একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। সেখানে হয় কি বোনসের যে ট্রাবিকুলার বোন আছে, হ্যাঁ? ট্রাবিকুলার বোন পার্টটা রিপ্লেস হয়ে যায়। কি দিয়ে? ফাইব্রাস টিস্যু দিয়ে। এখানে অস্টিওয়েড এবং ওভেন বোন থাকে। ফাইব্রাস টিস্যু, অস্টিওয়েড, ওভেন বোন এইগুলা রিপ্লেসড করে নরমাল ট্রাবিকুলার বোন। এটা একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। পরে একটা এরকম আমরা পাই। এটা একটা বোনসে হতে পারে। ওটাকে বলে মনোঅস্টোটিক। একটা লিম্বে হইতে পারে মনোমেলিক। হ্যাঁ? একেবারে অনেকগুলা বংশে হইতে পারে। সেটাকে বলে পলিঅস্টোটিক। মোস্ট কমন সাইট হচ্ছে প্রক্সিমাল ফিমার। ঠিক আছে? তোমার টিবিয়া, হিউমেরাস, রিব এবং ক্রেনিওফেসিয়াল বোনসে আমরা এই ফাইব্রাস ডিসপ্লাসিয়া পাই। ক্লিনিক্যালি যদি স্মল সিঙ্গেল লিশন, মোস্ট অফ দ্য টাইম দিস আর অ্যাসিম্পটোমেটিক। লার্জ মনোঅস্টোটিক লিশন এটা পেইন তৈরি করতে পারে, হ্যাঁ? হ্যাঁ, কেন? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের বিষয়। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থেকে পেইন আসতে পারে। আর পলিওস্টোটিক যেগুলা, তো এগুলা চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টে পেইন হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থেকে। আর কখনো কখনো এটা ডিফর্মিটি হয়ে যায়। হ্যাঁ, এই ডিফর্মিটি হয়ে তোমার লিম্পিং হয়, বনি এনলার্জমেন্ট হয়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কথা তো বললাম। এই সমস্ত সিম্পটম নিয়ে আসে। দেখো এক্স-রে, এই যে এক্স-রে, এক্স-রে দেখা যাচ্ছে না? এক্স-রেতে রেডিওলুসেন্ট একটা সিস্ট দেখা যাচ্ছে, হ্যাঁ? রেডিওলুসেন্ট সিস্ট, এই যে দেখো, দেখো কত বড় একটা সিস্ট প্রক্সিমাল ফিমারে। এবং এর ক্যারেক্টারিস্টিকটা মানে দেখতে এটা হচ্ছে গ্রাউন্ড গ্লাসের মতো। গ্রাউন্ড গ্লাস মানে হচ্ছে ঘষা কাঁচ। একটা কাঁচকে ঘষে ঘষে যেরকম দেখা যায় না? এরকম একটা ঘষা কাঁচের মতো অ্যাপিয়ারেন্স দেখা যায় এক্স-রেতে। এটা কেন ঘষা কাঁচ গ্রাউন্ড গ্লাসের মতো? গ্রাউন্ড গ্লাসের মতো বলার কারণ হচ্ছে যে এইখানে ফাইব্রাস টিস্যু থাকে উইথ ডিফিউজ স্পটস অফ ইমম্যাচিউর বোন। তো এই ক্যারেক্টারিস্টিক্স এর কারণে ঘষা কাঁচ গ্রাউন্ড গ্লাস। আর এটা যদি প্রক্সিমাল ফিমারে এইরকম একটা লিশন নিয়ে আসে, এই লিশনটার একটা আলাদা নাম আছে। সেটা কি? সেটার নাম হচ্ছে শেফার্ড ক্রুক ডিফর্মিটি। শেফার্ড ক্রুক। শেফার্ড ক্রুক কি? শেফার্ড ক্রুক হলো এইটা। অর্থাৎ মেষ চালক যে মেষ চড়ায়, তো মেষ চড়ানোর যে রাখাল, তার যে এরকম সে একটা ব্যবহার করে এরকম একটা লাঠি, হ্যাঁ? এই লাঠিটার নাম হচ্ছে শেফার্ড ক্রুক। এই ফিমার প্রক্সিমাল ফিমারে যদি ফাইব্রাস ডিসপ্লাসিয়া হয়, তাহলে পেশেন্টের এইরকম একটা ডিফর্মিটি তোমার কাছে নিয়ে আসতে পারে, অর্থাৎ কক্সা ভেরা। এই নেক শ্যাফট অ্যাঙ্গেলটা যেটা স্বাভাবিক, এই অ্যাঙ্গেলটা কমে যায়। তো এরকম শেফার্ড ক্রুক ডিফর্মিটি নিয়ে আমাদের কাছে অনেক সময় পেশেন্ট আসে ফাইব্রাস ডিসপ্লাসিয়া। দেখো যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া এটা আপার ফিমারে, এটার কিন্তু ওই যে শেফার্ড ক্রুক ডিফর্মিটি হয়ে গেছে। এটা টিবিয়াতে, টিবিয়াতে দেখো টিবিয়ার বোয়িং হইছে, হ্যাঁ? আর এটা একটা পলিওস্টোটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, একটা পেশেন্টের এই যে অনেকগুলা হাড় ইনভলভ হইছে। কি চিকিৎসা দিবা ফাইব্রাস ডিসপ্লাসিয়াতে? এটা ডিপেন্ড করে এক্সটেন্ট অফ দ্য ডিফেক্ট এন্ড প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিফর্মিটি, অর্থাৎ ডিজিজটা কতদূর এক্সটেন্ড করছে এবং ডিজিজটার সাথে ডিফর্মিটি আছে কিনা, এই দুইটা জিনিসের উপর নির্ভর করবে ট্রিটমেন্ট। স্মল লিশন, ছোট্ট ফাইব্রাস ডিসপ্লাসিয়া, নো নিড অফ ট্রিটমেন্ট। লার্জ এবং পেইনফুল, ঠিক আছে? অথবা এরকম একটা লিশন যেটা ফ্র্যাকচার হয়ে গেছে অথবা ফ্র্যাকচার হবে বা থ্রেটেন্ড টু ফ্র্যাকচার, এটাকে কিউরেটিস করব এবং বোন গ্রাফট দিয়ে আসব এবং সেখানে মিক্সচার অফ কর্টিক্যাল এন্ড ক্যান্সারাস বোনস এর গ্রাফট দেই। আর খুব মানে খুব লার্জ লিশন যেগুলা, সেখানে গ্রাফটের সাথে আমি বোন সিমেন্ট মিশিয়ে দিয়ে আসতে পারি, কিছু বোন সিমেন্ট, কিছু বোন গ্রাফট। আর যে ডিফর্মিটিটা হইলো এই যেরকম যে ছবিটা দেখায় আসলাম, তো এই ডিফর্মিটি নিয়ে তো সে থাকতে পারবে না, তখন অস্টিওটমি করে আমার এই ডিফর্মিটিটাকে কারেকশন করতে হবে। তো একটু সামারি করে, বিনাইন বোন লিশন অনেকগুলো আছে, আমাদের সবগুলা জানার দরকার নাই। আজকে যে 4-5টা কথা বললাম জানতে হবে। কমন জানতে হবেই, সেটা হচ্ছে অস্টিওকন্ড্রোমা, এটা এক্স-রে থাকবেই। ঠিক আছে? অস্টিওকন্ড্রোমাটা কি? এটা একটা কার্টিলেজ ক্যাপ টিউমার। আমার যে গ্রোথ প্লেট আছে সেইটার ডেভেলপমেন্টাল একটা অ্যানোমালি, অস্টিওকন্ড্রাল ওসিফিকেশন হয়, হয়ে সেখানে একটা বনি গ্রোথ তৈরি হয়, এটা কভারড বাই কার্টিলেজ। এর স্টক থাকে আবার কখনো থাকে না। থাকলে নাম হচ্ছে পেডাঙ্কুলেটেড, না থাকলে সেসাইল।
সেসাইল যেগুলা এগুলার মেলিগন্যান্ট ট্রান্সফরমেশনের চান্স বেশি। সিমটম কি থাকে? বেশিরভাগ ক্ষেত্রে সিমটম থাকে না, হঠাৎ করে ইনসিডেন্টাল এক্সরে করে ফাইন্ডিংস আমরা পাই। হ্যাঁ, তো আর এক্সরেতে আমরা কি পাই? সেখানে আমরা পাই হচ্ছে একটা বনি গ্রোথ, সেটা সাধারণত হচ্ছে মেটাফেশিয়াল রিজিয়নে থাকে, সেসাইল থাকতে পারে, পেডাঙ্কুলেটেড থাকতে পারে। আর এর মধ্যে কিছু পরিবর্তন আসে। রেডিওলজিক্যালি আমরা দেখতে পাই ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন। Flex of calcification পাইলে it suggests that it may be turned into malignancy. ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে ম্যাচুরিটির পরে সাধারণত এদের গ্রোথ হয় না। ম্যাচুরিটির পরে যদি এর গ্রোথ হইতে থাকে এইটাও খারাপ, ম্যালিগন্যান্সির দিকে যায়। ম্যালিগন্যান্সির দিকে কখন যায়? এটা যদি কার্টিলেস্কেপটা তোমার 1 সেন্টিমিটারের চেয়ে বেশি মোটা হয়ে যায়, যদি ক্যালসিফিকেশন হয়, যদি হচ্ছে তোমার ওই সাকসেসিভ ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা দেখি যে খুব র্যাপিডলি বড় হচ্ছে, আর যদি দেখি যে এটা সফট টিস্যুতে এক্সটেন্ড হয়ে গেছে, তো এই সমস্ত জিনিস ম্যালিগন্যান্সির পক্ষে টানে। তো আমরা কখন এটার ট্রিটমেন্ট করি? যখন এটা সিম্পটম তৈরি করে। কি সিম্পটম তৈরি করে? পেইন, বার্সাইটিস এর কারণে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হইতে পারে, বোন স্টক ভেঙে যেতে পারে। আবার কখনো কখনো হচ্ছে নার্ভের উপরে স্ট্রেচ করে পেইন প্যারেস্থেসিয়া এগুলা তৈরি করতে পারে, ভেসেলস এর উপরে প্রেস করে ভাস্কুলার কমপ্লিকেশন তৈরি করতে পারে। আর আমরা সাধারণত তখন এটাকে এক্সিশন করে ফেলবো। আরেকটা ইন্ডিকেশন আছে অস্টিওকন্ড্রোমার এক্সিশন, সেটা হলো কসমেটিক। হ্যাঁ, কেউ চায় যে আমার এই বনি টিউমারটা আমি রাখবো না, কেটে ফেলবো। তো সেই ক্ষেত্রে আইডিয়াল টাইম হচ্ছে স্কেলিটাল ম্যাচিউরিটি হওয়ার পরে আমি এক্সিশন করব। যদি সিম্পটম না থাকে, অ্যাসিম্পটোমেটিক বাট কসমেটিস ইজ দ্য পারপাস, সেই ক্ষেত্রে আমরা টিউমারটা এক্সারসাইজ করি। কখন? আফটার স্কেলিটাল ম্যাচুরিটি। ম্যাচুরিটির আগে করলে এটা রিকারেন্স চান্স বেশি থাকে এবং এটার হচ্ছে ফাইশিয়াল ইনজুরি হতে পারে। ঠিক আছে? এরপরে আমরা পড়লাম সিম্পল বোন সিস্ট, মেটাফেশিয়াল রিজনে হয়। তারপরে আমরা পড়লাম এনিরিজমাল বোন সিস্ট, এটা মেটাফেশিয়াল রিজনে হয়। জায়ান্ট সেল টিউমার, এটা এপিফেশিয়াল রিজনে হয়। সিম্পল বোন সিস্ট এটা হচ্ছে এক্সপানসাইল না, মেটাফেশিয়াল রিজনে হয়। আমরা হচ্ছে অ্যাসপিরেশন করি, আমরা হচ্ছে তোমার স্টেরয়েড মিথাইলপ্রেডনিসোলন দেই, বোন মেরো অ্যাসপিরেট করতে পারি। বড়দের ক্ষেত্রে আমরা হচ্ছে সেখানে বোন গ্রাফট দিয়ে আসতে পারি যদি সিম্পটম থাকে। আর এনিরিজমাল বোন সিস্টের ট্রিটমেন্ট মোর অর লেস সেম। আর মানে এই জায়ান্ট সেল টিউমার যেটা, এটা লোকালি aggressive benign tumor, few percentage may converted to a malignant one. আর এই ট্রিটমেন্ট আমরা কি বললাম? কিউরেটেস করব, কিউরেটেস করে বোন গ্রাফট দিতে পারি, ক্রায়ো সার্জারি করতে পারি, কটারাইজেশন, কেমিক্যাল কটারাইজেশন করতে পারি, বোন সিমেন্ট দিয়ে আসতে পারি, এলো গ্রাফট লাগাই আসতে পারি, ইভেন অ্যাম্পুটেশন আমরা করতে পারি। আর ফাইনালি আমরা বললাম হচ্ছে ফাইব্রাস ডিসপ্লাসিয়া, এটাও একটা ডেভেলপমেন্টাল ডিজিজ। এখানে হচ্ছে ট্রাবেকুলার বোন ইজ রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু, ওভেন বোন, এগুলা দিয়ে বোনসটা নরম হয়ে যায় এবং একটা ডিফর্মিটি নিয়ে আসে। আর এর ট্রিটমেন্ট হিসেবে আমরা কি করব? ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে যদি সিম্পটম থাকে কিউরেট করব, বোন গ্রাফট দিয়ে আসবো। কখনো কখনো বড় লিশনের ক্ষেত্রে বোন গ্রাফট প্লাস বোন সিমেন্ট দিয়ে আসি। আর যে ডিফর্মিটিটা নিয়ে আমার কাছে আসলো সেটা যদি ডিফর্মিটিটা সিম্পটম প্রডিউসিং হয়, অস্টিওটমি করে ডিফর্মিটিটাকে আমরা কারেক্ট করতে পারি। তো এই পর্যন্ত আজকে। আর এই বিনাইন বোন লিশনটা কিন্তু মেইনলি রিটেনের জন্য লাগবে, বক্স কোশ্চেনে থাকবে এবং এক্সরে থাকবেই। তো এখন কোশ্চেন শুনি, কার কি প্রশ্ন আছে? স্যার জিসিডি তে স্যার রিকারেন্স রেট বেশি, তাহলে স্যার এন ব্লক এক্সিশনের কথা যে বললেন, এটা করলে কি রিকারেন্স হবে না, এইজন্য এন ব্লক এক্সিশন করব? মানে এন ব্লক এক্সিশন করলে রিকারেন্স রেটটা কমে যায়, বাট রিকারেন্স হবে না এইরকম এটা একদম বলা যাবে না। হ্যাঁ, তুমি যদি ভালো করে এন ব্লক এক্সিশন করো, ইভেন ভালো করে ক্রায়ো সার্জারি করে আসো, ভালো করে কটারাইজেশন, কেমিক্যাল কটারাইজেশন করো, এগুলা রিকারেন্স রেট কমায়, কিন্তু রিকারেন্স হবে না এটা বলা যাবে না। তুমি যত ভালো সার্জারি করবা তোমার রিকারেন্স রেট কমবে। আর কোনো কোশ্চেন? আজকে তো আমাদের সাথে মোটামুটি অনেকেই, সুস্মিতা, অনিকা, ফারহানা জেবিন, রিয়াদ, তো কোনো কোশ্চেন নাই? রিয়াদ, স্যার হ্যালো। ডিফর্মিটিগুলো কারেকশন হ্যাঁ, আমরা কি করি? বুঝি নাই কোশ্চেন। ফাইব্রাস ডিসপ্লাসিয়া যে ডিফর্মিটি গুলো হয়, ওই হ্যাঁ, ডিফর্মিটি গুলো কারেকশনের জন্য আমরা কি রিহ্যাবিলিটেশন করি?
ভেরি গুড কোশ্চেন। চলো আমরা একটু ব্যাক করি, হ্যাঁ? এইরকম একটা পেশেন্ট যদি তুমি পাও, এটা যে কি করব আমরা? প্রথমে হচ্ছে এর যে মানে ফাইব্রাস টিস্যু ভিতরকার এটাকে আমরা এক্সিশন করব। আর এই অবস্থায় তো রাখলে হবে না। আমরা এখানে একটা অস্টিওটমি করব, হ্যাঁ? অস্টিওটমি করে এইখানে এরকম একটা ওয়েজ নিব। ওয়েজ নিয়ে এই অংশটাকে সরায়ে ফেলবো। সরানোর পরে এই হাড্ডিটা সোজা হবে। তখন এইটার ভিতরে একটা ইন্ট্রামেডুলারি নেইল আমরা দিয়ে আসবো। নেইল দিয়ে ফিক্স করে দিয়ে আসবো। এতে হইল কি? ডিফর্মিটি কারেকশন হইলো, excision of the diseased part কি বলে? Curetage of the fibrous tissue and immature যে আজেবাজে জিনিস যেগুলো আছে, ডিজিজড যে টিস্যু গুলো আছে, এই টিস্যু গুলা তোমার আমি কিউরেট করলাম, অস্টিওটমি করলাম এন্ড দেন ইন্টারনালি ফিক্স করলাম। এতে আমার পারপাসটা সার্ভ হইলো। অর্থাৎ ডিফর্মিটি থাকলে আমার বিভিন্ন লেভেলে অস্টিওটমি করব, অস্টিওটমি করে সেই ডিফর্মিটিটা কারেকশন করব। তো এই অস্টিওটমি কি করব, কোনটা করব এর কিছু প্রিন্সিপালস আছে। এগুলা তোমরা আরো বড় হও, আমরাও যদি সময় সুযোগ হয় আমরা পড়াই দিব দ্য প্রিন্সিপালস অফ অস্টিওটমি, যে কোন ধরনের ডিফর্মিটিতে কোন অস্টিওটমি করা হয়, কোন কোন প্রিন্সিপাল ফলো করা হয়, কিভাবে সেটাকে ফিক্স করে আসা হয়, হ্যাঁ? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন নাই? তাইলে আমরা আজকে মোটামুটি শেষের দিকে। শোনো, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আজকে তো হচ্ছে বুধবার। নেক্সট রবিবারে আমি কিন্তু বক্স কোশ্চেন পড়াবো না। নেক্সট রবিবারে বিনাইন বোন টিউমারটা শেষ করে দিব, নেক্সট কামিং রবিবার। আর বুধবারে হচ্ছে বক্স কোশ্চেন অর্থোপেডিক পার্টের লাস্ট যে 30টা কোশ্চেন, ওইটা আমরা ইনশাল্লাহ বুধবারে আলাপ করবো। আর রবিবারে হচ্ছে বোন টিউমারের লাস্ট পার্ট, দ্যাট ইজ মেলিগন্যান্ট বোন টিউমার, সকাল 9টায়, হ্যাঁ সকাল 9টায় রবিবারে আমরা পড়বো মেলিগন্যান্ট বোন টিউমার, বুধবারে পড়বো বক্স কোশ্চেন। মানে নেক্সট উইকটা আমাদের রুটিন একটু উল্টা হইলো। ওকে স্যার, স্যার প্রবলেম নাই স্যার। তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি মনে হয়, না? জি স্যার। আর কোশ্চেন হচ্ছে আজকেই এখনই করা লাগবে এরকম না, যদি পরেও মনে হয় যে কোনো কোনো কোশ্চেন আছে তো আমাকে আমার সাথে ওই ইয়া করো, জানাও, চ্যাট আমি করতে answer স্যার করব। হচ্ছে যে আমরা জানাই দেবো যদি কেউ কোনো কোশ্চেন। হুম। আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাঁ। ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।